এসএসসি 2026 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অভিনন্দন রসায়ন ক্লাসে। আজকে আমি আমার যে 20টি লেকচার আসন্ন এসএসসি পরীক্ষা উপলক্ষে আমি তোমাদের জন্য প্রস্তুত করেছি, তার দ্বিতীয় লেকচারটি উপস্থাপন করছি। তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। তার প্রথম লেকচার আমি আপলোড করেছি ইতিমধ্যে। তো এই অংশে আমি আলোচনা করব বোর পরমাণু মডেল এবং ইলেকট্রন বিন্যাস। তো প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞানী নিলস বোর 1913 সালে তার প্রস্তাবনাগুলো উপস্থাপন করেন, যাকে বোর পরমাণু মডেল বলা হয়। নিলস বোর রাদারফোর্ড পরমাণু মডেল প্রণয়নের 2 বছর পরে রাদারফোর্ডের সীমাবদ্ধতাগুলো আমলে নিয়ে তার পরমাণু মডেল উপস্থাপন করেন, যে কারণে বোর পরমাণু মডেল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরমাণুর অভ্যন্তরভাগ সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা দেয়। বিজ্ঞানী নিলস বোর বলেন যে পরমাণুর যে কেন্দ্র অর্থাৎ নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ইচ্ছে মতো ঘুরতে পারে না। ইলেকট্রনগুলো কিছু অ্যাপ্রুভড বা অনুমোদিত পাওয়ার শেলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে প্রদক্ষিণ করতে থাকে। এই পাওয়ার শেলগুলোকে ইংরেজি এন অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে এন এর মান 1 হলে আমরা বুঝব ইলেকট্রনটি ফার্স্ট পাওয়ার শেলে অবস্থান করছে। এন এর মান যদি 2 হয় তাহলে বুঝতে হবে ইলেকট্রনের অবস্থান দ্বিতীয় পাওয়ার শেলে। এন এর মান 3 হলে ইলেকট্রনের অবস্থান তৃতীয় পাওয়ার শেলে। এরকমভাবে এন এর মান 3, 4, 5, 6, 7 পর্যন্ত হিসেব করা হয়, অর্থাৎ এন এর মান যখন 7 হয় তখন ইলেকট্রনের অবস্থান হয় সপ্তম পাওয়ার শেলে। আরেকটি বিষয় যে প্রথম পাওয়ার শেলকে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে কে থেকে শুরু করা হয়। প্রথম পাওয়ার শেলকে কে শেল বলে, তাহলে এন এর মান 1 হলে কে শেল, এন এর মান 2 হলে এল শেল, এন এর মান 3 হলে এম শেল, এভাবে কে এল এম এন ও এরকমভাবে পর্যায়ক্রমে উচ্চতর শক্তি স্তরগুলোকে প্রকাশ করা হয়। বিজ্ঞানী নিলস বোর এই অনুমোদিত পাওয়ার শেলগুলোর আকৃতি সম্পর্কে বলেন যে এদের আকৃতি হবে বৃত্তাকার। এরপরে বোর প্রস্তাবনা, দ্বিতীয় প্রস্তাবনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রস্তাবনায় বলা হয়েছে কৌণিক ভরবেগ নির্ণয়ের একটি সহজ সমাধানের কথা। বিজ্ঞানী নিলস বোর কৌণিক ভরবেগ নির্ণয়ের একটি অভূতপূর্ব পদ্ধতি আবিষ্কার করেন। ইলেকট্রনের কৌণিক ভরবেগ হচ্ছে এমভিআর, ইলেকট্রনের ভর, বেগ এবং যে কক্ষপথে ইলেকট্রন আবর্তন করে সেই কক্ষপথের ব্যাসার্ধ। কৌণিক ভরবেগ নির্ণয় করা বেশ দুরূহ। যে কক্ষপথে ইলেকট্রন আবর্তন করে এই কক্ষপথটা রাদারফোর্ড বৃত্তাকার বললেও মূলত কক্ষপথটা হচ্ছে উপবৃত্তাকার। ফলে উপবৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব কখনো বেশি কখনো বা কম হয়। তাই আর এর মানটা পরিবর্তনশীল থাকে, আর এর মানটা ফিক্সড হয় না। 1, 2 হচ্ছে ইলেকট্রনের মধ্যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বা তরঙ্গ কণা দ্বৈত সত্তা কাজ করে। যেমন ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে পরিক্রমণ করে তখন আসলে একটি কণার মতো না হয়ে বরং তা তরঙ্গ আকারে অর্থাৎ ওয়েভ ফাংশন দিয়ে ব্যাখ্যা করা যায়, যে কারণে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করাটা যথেষ্ট দুরূহ। তো এটার একটা সহজ সমাধান বের করেন বিজ্ঞানী নিলস বোর। তিনি বলেন যে প্লাঙ্কের ধ্রুবক ও টোয়াইস পায়ের অনুপাতটাই হচ্ছে প্রথম পাওয়ার শেলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ। আর এই অনুপাতের অর্থাৎ h/2 পায়ের দ্বিগুণ হলে তা দ্বিতীয় পাওয়ার শেলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে, 3 গুণ হলে তৃতীয় পাওয়ার শেলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে। অর্থাৎ nh/2 পাই হচ্ছে ইলেকট্রন কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয়ের এমভিআর অপেক্ষা অনেক সহজ একটি পদ্ধতি। এভাবে নিলস বোর কৌণিক ভরবেগ নির্ণয়ের ক্ষেত্রে একটি অভূতপূর্ব ফর্মুলা অর্থাৎ mvr = nh/2 পাই উদ্ভাবন করেন। এখানে h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যার মান 6.626 × 10⁻³ মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। বিজ্ঞানী নিলস বোরের তৃতীয় প্রস্তাবনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে যে ইলেকট্রন যখন কোনো পাওয়ার শেলে অবস্থান করে তখন সেই পাওয়ার শেলটি উক্ত ইলেকট্রনের জন্য ল্যান্ড শেল বা ভূমি স্তর।
এই ভূমি স্তরে থাকা অবস্থায় ইলেকট্রন কোনো শক্তি শোষণও করে না, ইলেকট্রন কোনো শক্তি বিকিরণও করে না। কিন্তু যখন ইলেকট্রন কোনো একটি পাওয়ার শেল থেকে তার উচ্চ শক্তি স্তরে গমন করে বা আপার পাওয়ার শেলে গমন করে, যেমন আমি যদি ধরি যে এই একটা পাওয়ার শেল, এখানে ইলেকট্রন অবস্থান করছে, ইলেকট্রনটি এখান থেকে উচ্চতর শক্তি স্তরে গমন করছে, তাহলে বুঝতে হবে এই ইলেকট্রন কিছু শক্তি শোষণ করেছে। এই শক্তি শোষণ করায় ইলেকট্রনের গতিশক্তির মান বৃদ্ধি পাওয়ায় ইলেকট্রনের কেন্দ্র থেকে দূরে ছিটকে যাওয়ার বল অর্থাৎ কেন্দ্রাতিক বলের মান বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রমুখী বল তো আর পরিবর্তিত হয়নি, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটা একই আছে, তাই এর কেন্দ্র বিমুখী বলটা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ইলেকট্রনটা উচ্চতর শক্তি স্তরে গমন করে এবং এই পাওয়ার শেলে ইলেকট্রন যে গতিশক্তিতে আবর্তন করতে থাকে তাতে ইলেকট্রনের অতিরিক্ত শক্তি শোষণ জনিত প্রভাবটা প্রশমিত হয়ে যায়। এখন নিরবিচ্ছিন্ন শক্তি সরবরাহ না করা হয়, এই ইলেকট্রনটা আবার যে পরিমাণ শক্তি শোষণ করে ল্যান্ড শেল থেকে বা ভূমি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করেছে, সেই পরিমাণ শক্তি বিকিরণ করে আবার ল্যান্ড শেল বা ভূমি স্তরে নেমে আসবে। এখন কি পরিমাণ শক্তি শোষণ করে ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে গমন করে বা কি পরিমাণ শক্তি বিকিরণ করে ইলেকট্রন আবার নিম্ন শক্তি স্তরে তথা ভূমি স্তরে নেমে আসে, এই বিষয়টি এইভাবে ব্যাখ্যা করা হয় যে ইলেকট্রনের শোষিত বা বিকিরিত শক্তি শক্তির কম্পাঙ্কের সমানুপাতিক, অর্থাৎ যে শক্তি শোষণ করছে সেই শক্তির যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সির সমানুপাতিক। অর্থাৎ যদি শোষিত শক্তির ফ্রিকোয়েন্সি বেশি হয় তাহলে ইলেকট্রনের গৃহীত শক্তির পরিমাণটাও বেশি। তাহলে ই প্রপোর্শনাল নিউ। যদি কম্পাঙ্ক দ্বিগুণ হয় তাহলে ইলেকট্রন দ্বিগুণ পরিমাণ শক্তি শোষণ করে, যদি কম্পাঙ্ক অর্ধেক হয় ইলেকট্রনও অর্ধেক পরিমাণ শক্তি শোষণ করে। তাহলে এখানে একটি সমানুপাতিক ধ্রুবক আছে, ই ইজিক্যাল টু এইচ নিউ। এই এইচটাই হলো প্লাঙ্কের ধ্রুবক। তো এখন প্রতীকগুলো একটু আলোচনা করি। নিউ হচ্ছে কম্পাঙ্ক, বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক প্রকাশের ক্ষেত্রে নিউ ব্যবহার করা হয়। আর এমনি সাধারণ কোনো বস্তু কণার স্পন্দনের ক্ষেত্রে কম্পাঙ্ক প্রকাশ করা হয় এফ দিয়ে, আর বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে কম্পাঙ্ক প্রকাশ করা হয় নিউ দিয়ে। তো এখন আমরা আরও একটি সত্য জানি যে কোনো তরঙ্গের বেগ এফ ইজ ভি ইজিক্যাল টু এফ ল্যামডা। এফ হচ্ছে ওই তরঙ্গের কম্পাঙ্ক আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে ভি ব্যবহার ব্যবহার করা হয় সি, আর এফ ব্যবহার না করে চিহ্ন ব্যবহার করা হয় নিউ ল্যামডা, অর্থাৎ বেগ ইজিক্যাল টু কম্পাঙ্ক গুণন তরঙ্গ দৈর্ঘ্য। যেহেতু সি ইজিক্যাল টু নিউ ল্যামডা, অতএব আমরা নিউ সমান লিখতে পারি সি বাই ল্যামডা। তাহলে ই ইজিক্যাল টু এইচ নিউ, অর্থাৎ এইচ সি বাই ল্যামডা। তাহলে এইচ নিউ বা এইচ সি বাই ল্যামডা পরিমাণ শক্তি শোষণ করে ইলেকট্রন উচ্চতর শক্তি স্তরে গমন করে এবং উক্ত পরিমাণ শক্তি বিকিরণ করে ইলেকট্রন আবার নিম্ন শক্তি স্তর তথা বেস লেভেল বা ভূমি স্তরে নেমে আসে। এই প্রস্তাবনাগুলোই বোর মডেল হিসেবে স্বীকৃত। বোর পরমাণু মডেলের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে যে বোর ইলেকট্রন কক্ষপথের আকৃতি সম্পর্কে ধারণা দিয়েছেন প্রথমবারের মতো, যে ইলেকট্রন কক্ষপথের আকৃতি হচ্ছে বৃত্তাকার। বোর মডেলের এটা একটা অতিরিক্ত সাফল্য যে ইলেকট্রন নিউক্লিয়াস থেকে দূরত্ব বৃদ্ধি করে, অর্থাৎ পাওয়ার শেল পরিবর্তনের ক্ষেত্রে যখন দূরত্ব বৃদ্ধি হয় তখন শক্তি শোষণ করে, আর যখন দূরত্ব কমে আসে অর্থাৎ নিচের দিকে আসে তখন শক্তি বিকিরণ করে। বোর পরমাণু মডেলে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়, অর্থাৎ ইলেকট্রনটি উচ্চতর শক্তি স্তরে গমন করলে শোষণ বর্ণালী আর নিম্ন শক্তি স্তরে চলে আসলে বিকিরণ বর্ণালী সৃষ্টি হয়। এই বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব, কিন্তু একাধিক ইলেকট্রন একসাথে যখন এক পাওয়ার শেল থেকে আরেক পাওয়ার শেলে জাম্প করবে অর্থাৎ কক্ষান্তরিত হবে, তখন বোর পরমাণু মডেলের সুস্পষ্ট নির্দেশনা নেই যে পারমাণবিক বর্ণালীটা কেমন হবে। বোর পরমাণু মডেল অনুসারে যখন ইলেকট্রন এক পাওয়ার শেল থেকে আরেক পাওয়ার শেলে যায় তখন পারমাণবিক বর্ণালীতে একটি মাত্র রেখা সৃষ্টি হওয়ার কথা, কিন্তু ভালো করে সূক্ষ্ম যন্ত্রের সাহায্যে লক্ষ্য করলে দেখা যায় যে এই একটি রেখা আসলে অনেকগুলো সূক্ষ্ম রেখার সমন্বয়ে সৃষ্ট, যদি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করা যায়। তাহলে এই কি কারণে যে একটি রেখার স্থলে অনেকগুলো সূক্ষ্ম রেখা সৃষ্টি হয়েছে, এই বিষয়টি বোর মডেল ব্যাখ্যা দিতে পারে না। আরেকটি ব্যাপার আছে, সেটা হচ্ছে বোর মডেলে বলা হয়েছে ইলেকট্রন কক্ষপথের আকৃতি বৃত্তাকার, কিন্তু বস্তুত ইলেকট্রন কক্ষপথের আকৃতি হচ্ছে উপবৃত্তাকার। অর্থাৎ এরকম বৃত্তাকার কক্ষপথের পরিবর্তে উপবৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনের আবর্তনকেই বর্তমান পদার্থবিজ্ঞান স্বীকৃতি দিয়েছে যে ইলেকট্রন আবর্তন করছে উপবৃত্তাকার কক্ষপথে।
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মনে হয়তো একটি প্রশ্ন জাগ্রত হয় যে শোষণ বর্ণালী, বিকিরণ বর্ণালী তথা পারমাণবিক বর্ণালী বিষয়টা আসলে কি। আমি খুব সংক্ষেপে এবং খুব সহজবোধ্য ভাষায় এই শোষণ ও বিকিরণ বর্ণালী অর্থাৎ পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করছি। ধরা যাক এটা শক্তির উৎস। এই শক্তির উৎস থেকে পদার্থ শক্তি শোষণ করছে। পদার্থ শক্তি শোষণ করার অর্থ হচ্ছে তার পরমাণু শক্তি শোষণ করছে। তো পরমাণু শক্তি শোষণ মানেই তার ইলেকট্রন শক্তি শোষণ করছে। ধরা যাক এই ভূমি স্তরে আবর্তনশীল এই ইলেকট্রনটা সূর্য থেকে আগত 7টি রশ্মির মধ্যে 3টা তরঙ্গ দৈর্ঘ্য বা 3টা আলাদা ফ্রিকোয়েন্সির আলোক রশ্মি শোষণ করলো। তাহলে আর কয়টা তরঙ্গ দৈর্ঘ্য বা ফ্রিকোয়েন্সির আলোক রশ্মি শোষণ করতে পারেনি? আর 4টা, মোট 7টা রশ্মির মধ্যে। তাহলে এই 3টা শোষণ করলে আর 4টা যে শোষণ করতে পারেনি, এই 4টা তখন কি হবে? প্রতিফলিত হবে বা এখান থেকেই বিকিরিত হবে। আর 3টা আলোক রশ্মি থেকে শক্তি শোষণ করে ইলেকট্রন জাম্প করে পরবর্তী উচ্চতর শক্তি স্তরে গমন করেছে। তাহলে যে 4টি রশ্মি শোষণ করতে পারেনি, এই 4টি রশ্মি তাহলে প্রতিফলিত হচ্ছে। এর সামনে যদি একটা পর্দা রাখা যায় তাহলে এরকম 4টি ডোরা লক্ষ্য করা যাবে। এই 4টি ডোরা লক্ষ্য করা যাবে। এইটাকেই আমরা বলছি শোষণ বর্ণালী। এখন এই শক্তির উৎস যদি সরিয়ে নেওয়া যায়, ইতিমধ্যে কক্ষান্তরিত উচ্চতর শক্তি স্তরের ইলেকট্রনটি যদি নিরবিচ্ছিন্ন শক্তি আর না পায়, তখন কি করবে? যে 3টা আলোক রশ্মির থেকে শক্তি শোষণ করে উচ্চতর শক্তি স্তরে গমন করেছে, ওই 3টা রশ্মি ফের আবার বিকিরণ করে ভূমি স্তরে নেমে আসবে। তাহলে এখান থেকে যে 3টা রশ্মি বিকিরণ করছে, এখানে যদি একটা পর্দা রাখা যায়, এই পর্দায় 3টা ব্যান্ড বা ডোরা লক্ষ্য করা যাবে। এই 3টা ব্যান্ড বা ডোরাকে আমরা বলছি বিকিরণ বর্ণালী বা রেডিয়েশন স্পেকট্রাম। তো এই হচ্ছে শোষণ বর্ণালী এবং বিকিরণ বর্ণালী। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করছি। তো ইলেকট্রন বিন্যাস বুঝতে হলে আধুনিক যে মতবাদগুলো আছে পরমাণুর অভ্যন্তর ভাগকে দেখার, সেগুলো সম্পর্কে কিছুটা ধারণা থাকতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে একটা মটর দানা কল্পনা করি। প্রথমত একটা মটর দানা, মটর দানাকে পরিবেষ্টন করে আছে একটা মার্বেল অর্থাৎ কাঁচের গুলি। কাঁচের গুলিকে পরিবেষ্টন করে আছে একটা টেনিস বল। টেনিস বলকে পরিবেষ্টন করে আছে একটি ফুটবল। ফুটবলকে পরিবেষ্টন করে আছে একটি বাস্কেটবল। বাস্কেটবলকে পরিবেষ্টন করে আছে একটা ভলিবল। এইভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে ওই মটর দানাকে আমরা ধরি নিউক্লিয়াস, পরমাণুর নিউক্লিয়াস। আর মটর দানার বহিঃপৃষ্ঠ আর কাঁচের গুলির অন্তঃপৃষ্ঠ পর্যন্ত যে ত্রিমাত্রিক ফাঁকা জায়গা, এটা হচ্ছে ফার্স্ট পাওয়ার শেল। তারপর কাঁচের গুলির বহিঃপৃষ্ঠ আর টেনিস বলের অন্তঃপৃষ্ঠ পর্যন্ত যে ত্রিমাত্রিক ফাঁকা স্থান, এটা দ্বিতীয় পাওয়ার শেল। টেনিস বলের বহিঃপৃষ্ঠ ও ফুটবলের অন্তঃপৃষ্ঠ পর্যন্ত যে ফাঁকা স্থান, সেটা তৃতীয় পাওয়ার শেল। ফুটবলের বহিঃপৃষ্ঠ ও বাস্কেটবলের অন্তঃপৃষ্ঠ এর মধ্যে যে ত্রিমাত্রিক ফাঁকা বলয়, সেটা ধরি চতুর্থ পাওয়ার শেল। এরপরে একইভাবে আর একটা বলয় পঞ্চম পাওয়ার শেল, তারপরের বলয় ষষ্ঠ পাওয়ার শেল, তারপরের বলয় হচ্ছে সপ্তম পাওয়ার শেল। তো এখন প্রশ্ন হচ্ছে যে পাওয়ার শেলগুলো যে এরকম এক একটা বলয়, একটা পাওয়ার শেল থেকে আরেকটা পাওয়ার শেল আলাদা হয় কিসে? পাওয়ার শেলগুলি কিভাবে আমরা আইডেন্টিফাই করি যে এটা ফার্স্ট পাওয়ার শেল, ওটা সেকেন্ড পাওয়ার শেল, ওটা থার্ড পাওয়ার শেল? বা পাওয়ার শেলগুলোর মধ্যে আলাদা উপবিভাগ আছে কিনা? যে পাওয়ার শেল মানে তো শক্তি স্তর, তাহলে উপশক্তি স্তর বা সাব পাওয়ার শেল বলে কোনো কিছু আছে কিনা, এটা একটু আলোচনা করব। তাহলে আমি এখন আলোচনা করছি পাওয়ার শেল এবং সাব পাওয়ার শেল। তাহলে আমি যেটা কল্পনা করতে বললাম, অর্থাৎ মটর দানা থেকে একদম ভলিবল পর্যন্ত এই পুরো কাঠামোটাকে যদি মাঝ বরাবর আমরা কেটে নিই, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্রস্থচ্ছেদ। তাহলে আমি একটা পরমাণুর প্রস্থচ্ছেদ এঁকে দেখাচ্ছি। প্রথমত নিউক্লিয়াস, এই ত্রিমাত্রিক পরিসরটা ফার্স্ট পাওয়ার শেল। আর এখানে আমি যদিও পাওয়ার শেলের চাইতে বেশি পুরো এই এলাকাগুলো, তবুও আমি এই বোর্ডে দেখানোর সুবিধার্থে অত পুরো আর দেখাচ্ছি না, একটু পাতলাই দেখাচ্ছি, যদিও এই পাওয়ার শেলের চাইতে ওই স্থানগুলো পুরো বেশি। এই পুরুত্বটা হচ্ছে মূলত একটি ফাঁকা বা শূন্য স্থানের পুরুত্ব, এখানে কোনো ইলেকট্রন থাকে না। এটাকে বলে নোড বা নোডাল স্পেস, অর্থাৎ ইলেকট্রন শূন্য এলাকা। তারপর এটা তাহলে এই ত্রিমাত্রিক পরিসরটা ফার্স্ট পাওয়ার শেল, এই ত্রিমাত্রিক পরিসরটা হচ্ছে সেকেন্ড পাওয়ার শেল। তাহলে এটা আবার আর একটা নোডাল স্পেস, যদিও এটা অনেক পুরু, কিন্তু আমি একটু পাতলা করে দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে এই পরিসরটা সেকেন্ড পাওয়ার শেল। তেমনি এটা নোডাল স্পেস, এই পরিসরটা থার্ড পাওয়ার শেল। এটা নোডাল স্পেস, এটা ফোর্থ পাওয়ার শেল,
এটা নোডাল স্পেস, এটা 5th পাওয়ার শেল, এটা 6th পাওয়ার শেল, এটা 7th পাওয়ার শেল। এখানে আর কোনো নোড থাকার কথা না। যদি 8ম পাওয়ার শেল নামক কোনো পাওয়ার শেলে ইলেকট্রন প্রবেশ করে তাহলে সেই ক্ষেত্রে ভবিষ্যতে হয়তো 8ম 9ম পাওয়ার শেলে ইলেকট্রন যাচ্ছে, এরকম বড় বড় পরমাণু আবিষ্কার হবে, অর্থাৎ ল্যাবরেটরিতে তৈরি করা হবে, তখন 8ম 9ম পাওয়ার শেলের প্রশ্ন আসবে এবং এর মধ্যবর্তী নোডাল স্পেসের প্রশ্নটাও আসবে। এখানে থাকে প্রোটন এবং নিউট্রন, নিউক্লিয়াস। আর এখানে এই যে এটাকে আমরা বলছি ফার্স্ট পাওয়ার শেল, এর আসলে কোনো আলাদা উপশক্তি স্তর নাই। অর্থাৎ এখানে ইলেকট্রন যখন কোনো কিছু ঘোরে তখন ঘূর্ণন এলাকায় একটা শেড তৈরি হয়। ফ্যানের উপর যদি আমি একটা কলম দিয়ে একটা চিহ্ন এঁকে দিই আর আমি যদি সুইচটা দিই তাহলে ফ্যান ঘোরার সময় একটি শেড তৈরি হবে। এইরকমই শেড দেখে আমরা বুঝি যে এই ফাঁকা স্থানে ইলেকট্রন ঘূর্ণায়মান আছে। তো এখানে কোনো আলাদা কোনো শেড নেই, অর্থাৎ এই সর্বত্রই একই রকম ঘনত্বের শেড। তাহলে বোঝা যাচ্ছে সর্বত্রই ইলেকট্রন সুষমভাবে ঘোরে, তাই এর আলাদা কোনো সাব পাওয়ার শেল নাই। ফার্স্ট পাওয়ার শেলের সাব পাওয়ার শেল ফার্স্ট পাওয়ার শেল নিজেই। তাহলে ফার্স্ট পাওয়ার শেলে যদি উপশক্তি স্তরের সংখ্যা বলতে হয় তাহলে বলতে হবে একটি উপশক্তি স্তর আছে, নিজেই নিজের একটি উপশক্তি স্তর। সেকেন্ড পাওয়ার শেলের উপশক্তি স্তর আছে দুইটা। সেকেন্ড পাওয়ার শেলের দুইটি উপশক্তি স্তর, এটাকে বলা হচ্ছে প্রথম উপশক্তি স্তর, এটাকে বলা হচ্ছে দ্বিতীয় উপশক্তি স্তর। আর মধ্যবর্তী ইলেকট্রন শূন্য স্থানটা হচ্ছে উপশক্তি স্তরের অন্তর্বর্তী নোড বা নোডাল স্পেস। সেকেন্ড পাওয়ার শেলে তাহলে পাওয়ার শেলের ক্রমানুসারে উপশক্তি স্তরের সংখ্যা নির্ধারিত হয়। সেকেন্ড পাওয়ার শেল দুইটা উপশক্তি স্তর, থার্ড পাওয়ার শেল তিনটা উপশক্তি স্তর, ফোর্থ পাওয়ার শেল চারটা, ফিফথ পাঁচটা, সিক্সথ ছয়টা, সেভেন্থ পাওয়ার শেল সাতটা উপশক্তি স্তর পরমাণুতে বিদ্যমান আছে। তাহলে এটা হচ্ছে থার্ড পাওয়ার শেল। তাহলে এখানে উপশক্তি স্তর আছে তিনটা, এক দুই তিন। আর এগুলো হচ্ছে উপশক্তি স্তরের মধ্যবর্তী নোড বা নোডাল স্পেস। তাহলে চতুর্থ পাওয়ার শেলে উপশক্তি স্তর আছে কয়টা? চারটা। চতুর্থ ক্রম 4, উপশক্তি স্তরের সংখ্যাও 4। এর মধ্যবর্তী নোডাল স্পেস আছে তিনটা, 1 2 3। পঞ্চম পাওয়ার শেলে উপশক্তি স্তর আছে মোট তাহলে 5টা। এর অন্তর্বর্তী নোডাল স্পেস হচ্ছে 4টা, 1 2 3 4। ষষ্ঠ পাওয়ার শেলে তাহলে উপশক্তি স্তর 1 2 3 4 5 6। সপ্তম পাওয়ার শেলে উপশক্তি স্তর হবে 7টা। যে কোনো পাওয়ার শেলের প্রথম উপশক্তি স্তরকে বলা হচ্ছে এস উপশক্তি স্তর। যে কোনো পাওয়ার শেলের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ উপশক্তি স্তরকে বলা হচ্ছে যথাক্রমে পি, ডি এবং এফ। 5 নম্বর পাওয়ার শেলে পঞ্চম উপশক্তি স্তর আছে। 5 নম্বর পাওয়ার শেলের পঞ্চম উপশক্তি স্তর, 6 নম্বর পাওয়ার শেলের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, 7 নম্বর পাওয়ার শেলের তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এই উপশক্তি স্তরগুলোতে কোনো ইলেকট্রন নাই, কেননা এত বড় পরমাণু এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। এখন প্রশ্ন হচ্ছে এই সাব পাওয়ার শেল বা উপশক্তি স্তরে ইলেকট্রন কিভাবে থাকে? উপশক্তি স্তরের যে স্থানে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা বেশি এই ত্রিমাত্রিক অবস্থানকেই বলা হয় পারমাণবিক অরবিটাল বা অ্যাটমিক অরবিটাল। তো যে কোনো পাওয়ার শেলের প্রথম উপশক্তি স্তরে ইলেকট্রন সর্বত্রই সুষমভাবে অবস্থান করে। তাই আমরা যে কোনো পাওয়ার শেলের প্রথম উপশক্তি স্তর সামগ্রিকভাবেই আমরা ধরবো সেটি একটি মাত্র অরবিটাল। তাহলে যে কোনো পাওয়ার শেলের এস উপশক্তি স্তরে অরবিটাল পাওয়া যায়, এস উপশক্তি স্তরে অরবিটাল আছে একটি। তেমনি যে কোনো পাওয়ার শেলের পি উপশক্তি স্তরে 3টি স্থানে ইলেকট্রন ঘনত্ব বেশি, তাহলে অরবিটাল পাওয়া যায় 3টা। তাহলে পি উপশক্তি স্তরে অরবিটাল হচ্ছে 3টি। তেমনি ডি উপশক্তি স্তরে অরবিটাল 5টি আর এফ উপশক্তি স্তরে অরবিটাল 7টি। এভাবে 4টি উপশক্তি স্তরে ইলেকট্রন অরবিটালের সংখ্যা হলো বেজোড় সংখ্যার ক্রম, অর্থাৎ 1 3 5 7। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জ্ঞাতার্থে আরো একটি কথা বলি যে একটি পারমাণবিক অরবিটালে আবার সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। এস উপশক্তি স্তরে যেহেতু একটি অরবিটাল আছে তাহলে এখানে ইলেকট্রন এস উপশক্তি স্তরে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। পি উপশক্তি স্তরে 3টা অরবিটাল আছে, ফলে পি উপশক্তি স্তরে ইলেকট্রন সর্বোচ্চ 3 দুগুণে 6টা থাকতে পারে। ডি উপশক্তি স্তরে যেহেতু 5টি অরবিটাল আছে তাহলে সর্বোচ্চ ডি উপশক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 5 দুগুণে 10টি। এফ উপশক্তি স্তরে যেহেতু 7টি ইলেকট্রন আছে তাহলে এফ উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 7 দুগুণে 14টি। প্রিয় ছাত্রছাত্রীরা, একটি উপশক্তি স্তরে যে কয়টি অরবিটাল আছে তার দ্বিগুণ সংখ্যক সর্বোচ্চ পরিমাণ ইলেকট্রন থাকা সম্ভব। তো এই
হিসাবটা থেকেই আমরা ইলেকট্রন বিন্যাস খুব সহজেই করতে পারি। তাহলে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করতে যাই তাহলে আমাদের আরও একটি বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে যে ইলেকট্রনগুলো কিভাবে অবস্থান করে। প্রিয় শিক্ষার্থীরা, ধরে নিই আমরা সবচেয়ে বড় পরমাণু অর্গানিজমের ইলেকট্রন বিন্যাস করতে যাচ্ছি। তাহলে অর্গানিজমের ইলেকট্রনগুলি ধরি আমার পকেটের মধ্যে আছে। এখন ইলেকট্রনগুলো যেভাবে পরমাণুতে সজ্জিত হবে তাই হলো ইলেকট্রন বিন্যাস। তাহলে ইলেকট্রন পরমাণুতে কিভাবে সজ্জিত হবে এটা আসলে নির্ভর করে কোন উপশক্তি স্তর কতটা দুর্বল। সর্বোচ্চ কম শক্তির উপশক্তি স্তরে ইলেকট্রন সবার আগে প্রবেশ করবে, তারপর ক্রমান্বয়ে তার চেয়ে উচ্চ শক্তি স্তর, মানে উচ্চ শক্তির উপশক্তি স্তর, তার চেয়ে উচ্চ শক্তির উপশক্তি স্তর, এইভাবে ইলেকট্রন প্রবেশ করবে। ইলেকট্রন পাওয়ারশেল বা শক্তি স্তরের উপর নির্ভর করে না। তাহলে ইলেকট্রনের প্রবেশাধিকারটা নিয়ন্ত্রিত হয় উপশক্তি স্তরের হিসেব অনুসারে। 4s চতুর্থ পাওয়ারশেলের প্রথম উপশক্তি স্তরে তৃতীয় পাওয়ারশেলের তৃতীয় উপশক্তি স্তরের পূর্বে ইলেকট্রন প্রবেশ করে, কারণ 4s 3d এর চেয়ে দুর্বল শক্তির উপশক্তি স্তর। প্রশ্ন হচ্ছে যে এই সবলতা বা দুর্বলতা আমরা বুঝবো কিভাবে, যে কোনটা দুর্বল উপশক্তি স্তর কোনটা সবল উপশক্তি স্তর? দুর্বল উপশক্তি স্তর চিহ্নিত করার একটি সহজ পদ্ধতি হচ্ছে পাওয়ারশেলের ক্রম এবং উপশক্তি স্তর আমি এখানে উল্লেখ করছি। প্রথম পাওয়ারশেল 1s, দ্বিতীয় পাওয়ারশেলের দুইটা উপশক্তি স্তর, 2 নম্বর পাওয়ারশেলের প্রথম উপশক্তি স্তর, 2 নম্বর পাওয়ারশেলের দ্বিতীয় উপশক্তি স্তর, 3 নম্বর পাওয়ারশেলের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 4 নম্বর পাওয়ারশেলের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এগুলো কিন্তু কার্যকর উপশক্তি স্তর, অর্থাৎ যে সমস্ত উপশক্তি স্তরে অদ্যাবধি ইলেকট্রন প্রবেশ করতে দেখা গেছে। 5s, 5p, 5d, 5f, 6s, 6p, 6d, 7s, 7p। এখন আমরা এই উপশক্তি স্তরগুলোকে এমনভাবে কাটবো, এরকমভাবে অফ রাইট থেকে বটম লেফট এইভাবে কাটবো। এইভাবে কর্তন করতে গিয়ে সবার আগে কর্তিত হয়েছে যে উপশক্তি স্তর সেটা সবচেয়ে দুর্বল উপশক্তি স্তর, এবং পর্যায়ক্রমে এর পরবর্তীতে যেটা কর্তিত হয়েছে সেটা তার চাইতে একটু সবল, তারপরে যেটা কর্তিত হয়েছে সেটা তার চেয়ে একটু সবল। এইভাবে আমরা নিম্ন শক্তির থেকে ঊর্ধ্ব শক্তির উপশক্তি স্তরগুলোকে সাজাতে পারি। অর্থাৎ সবচেয়ে দুর্বল শক্তির উপশক্তি স্তর তাহলে হচ্ছে 1s, তারপর 2s, তারপরে 2p, তারপর 3s, 2p, 3s, তারপর 3p, 4s, 3p, 4s, 4s, তারপর 3d, 4p, 5s, 3d, 4p, 5s, এরপরে 4d, 5p, 6s, 4d, 5p, 6s, 4f, 5d, 6p, 7s, 4f, 5d, 6p, 7s, তারপরে 5f, 6d, 7p, 5f, 6d, 7p, এইভাবে সাজানো হয়। তাহলে সবচেয়ে দুর্বল উপশক্তি স্তর 1s, তারপর 2s, এরকমভাবে পর্যায়ক্রমে সবচেয়ে সবল শক্তি উপশক্তি স্তর হচ্ছে 7p। তো এই জায়গায় তোমরা দেখো যে 4s আর 3d, তাহলে 4 নম্বর পাওয়ারশেলের উপশক্তি স্তর এস উপশক্তি স্তর 3 নম্বর পাওয়ারশেলের ডি উপশক্তি স্তরে সে দুর্বল, সে কারণে সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করেছে। এখন এই বিষয়টি অবশ্য গাণিতিকভাবেও দেখানো যায় এই কৌশলের বাইরে, যে কোন উপশক্তি স্তরটা দুর্বল এবং কোন উপশক্তি স্তরটা সবল। প্রিয় শিক্ষার্থীরা, ইলেকট্রন যে পাওয়ারশেলে অবস্থান করে সেই পাওয়ারশেলের ক্রম নির্দেশক সংখ্যাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান 1 হলে প্রধান কোয়ান্টাম সংখ্যা 1, অর্থাৎ ইলেকট্রন প্রথম পাওয়ারশেলে অবস্থান করে। উপশক্তি স্তর যে সংখ্যার সাহায্যে জানা যায় তাকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়। এল এর মান হচ্ছে n-1। তাহলে প্রথম পাওয়ারশেলে এন এর মান 1 হলে এল এর মান হচ্ছে
ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ জিরো। তাহলে এল এর মান জিরো বলতে বোঝাচ্ছে স্পেসিফিক আলাদা কোনো উপশক্তি স্তর নেই, ফার্স্ট পার্সেল নিজেই নিজের একটি উপশক্তি স্তর। এন এর মান যখন টু, তখন এল এর মান হচ্ছে টু মাইনাস ওয়ান অর্থাৎ জিরো ওয়ান, অর্থাৎ এস উপশক্তি স্তর, পি উপশক্তি স্তর। তাহলে সেকেন্ড পার্সেলে উপশক্তি স্তর আছে দুইটা, জিরো ওয়ান। এবার এন এর মান যখন থ্রি, তখন এল এর মান হচ্ছে থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ টু, অর্থাৎ জিরো ওয়ান টু। এস উপশক্তি স্তর, পি উপশক্তি স্তর, ডি উপশক্তি স্তর। তো এইভাবে এস এর ক্ষেত্রে বোঝাবে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান জিরো, পি এর ক্ষেত্রে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান ওয়ান, ডি এর ক্ষেত্রে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান টু, এফ এর ক্ষেত্রে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান থ্রি। তাহলে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা ও সহকারী কোয়ান্টাম সংখ্যা যোগ করলে যদি যোগফল বেশি দেখি, তাহলে যে উপশক্তি স্তরের ক্ষেত্রে এই যোগফলটা বেশি হবে সেটা বেশি শক্তির, আর যার ক্ষেত্রে কম হবে সেটা কম শক্তির। যেমন 4s ও 3d। তাহলে 4s এর ক্ষেত্রে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা পাচ্ছি 4, 4 নাম্বার পার্সেল, আর এস এর ক্ষেত্রে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান পাচ্ছি 0, তাহলে রেজাল্ট হচ্ছে 4। আবার 3d এর ক্ষেত্রে 3d এর ক্ষেত্রে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা পাচ্ছি 3, আর সহকারী কোয়ান্টাম সংখ্যা ডি এর মান হচ্ছে 2, তার 3 + 2 = 5। ফলে প্রধান কোয়ান্টাম সংখ্যা ও সহকারী কোয়ান্টাম সংখ্যা যোগফল 3d অরবিটালে হচ্ছে 5 আর 4s অরবিটালে হচ্ছে 4। তাহলে আমরা অবশ্যই বলবো 3d উপশক্তি স্তর 4s এর চেয়ে সবল, অর্থাৎ 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করবে, 3d তে পরে ইলেকট্রন প্রবেশ করবে। যদি কখনো কখনো n প্লাস l এর মান সমান হয়, তাহলে সেক্ষেত্রে কোন উপশক্তি স্তর দুর্বল, কোন উপশক্তি স্তর সবল, সেটাও বের করা সম্ভব। যেমন এখানেই আমি একটা বলি 4p5s। তাহলে 4p এর ক্ষেত্রে n প্লাস l, তাহলে n এর মান হচ্ছে 4 আর p এর মান হচ্ছে 1, তাহলে ফলাফল হচ্ছে 5। 5s এর ক্ষেত্রে n এর মান হচ্ছে 5 আর s এর মান হচ্ছে 0, তাহলে ফলাফল 5। তাহলে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যার যোগফল 4p তেও যা হচ্ছে 5s এও তাই হচ্ছে। তাহলে এক্ষেত্রে কোনটা দুর্বল? এক্ষেত্রে আমরা দেখব যে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যার কম সেই উপশক্তি স্তরটাই দুর্বল। তাহলে 4p দুর্বল, 5s সবল। তাই 4p এর অবস্থান আগে আর 5s এর অবস্থান পরে। এভাবে আমরা উপশক্তি স্তরগুলোর শক্তিক্রম নির্ধারণ করতে পারি গাণিতিক প্রক্রিয়ায়। আমি সবচেয়ে বড় পরমাণুর ইলেকট্রন কনফিগারেশন করব এখন, অর্গানেশন। তো সেক্ষেত্রে আমাদের বিবেচনা করতে হবে যে আমরা প্রথমত ইলেকট্রনকে সাজাবো উপশক্তি স্তর অনুসারে, অর্থাৎ যে উপশক্তি স্তর দুর্বল সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে এবং যেটা সবল সেখানে ইলেকট্রন পরবর্তীতে প্রবেশ করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই অর্গানেশন পরমাণুর ইলেকট্রন কনফিগারেশন থেকে ইলেকট্রন বিন্যাস সংক্রান্ত মোটামুটি সমস্ত সমস্যাগুলোই সমাধান করতে সক্ষম হবে বলে আমি আশা করি। প্রিয় শিক্ষার্থীরা, অর্গানেশনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 118। তো আমি এখন শুরু করলাম ইলেকট্রন কনফিগারেশন। তাহলে প্রথম পাওয়ার শেল এস উপশক্তি স্তর সবচেয়ে দুর্বল। তাহলে এস এ অরবিটাল আছে একটা, ওই যে বলছি যে sp-df 1357, তাহলে এস অরবিটাল আছে একটা অরবিটাল সর্বোচ্চ দুটা ইলেকট্রন ধারণ করতে পারে, তাহলে 1s2। তারপরের উপশক্তি স্তর 2s, তাহলে পকেট থেকে ইলেকট্রন এবার 2 নম্বর পাওয়ার শেলের এস উপশক্তি স্তরে প্রবেশ করবে। তারপর 2 নম্বর পাওয়ার শেলের পি উপশক্তি স্তরে অরবিটাল আছে 3টা, তাহলে 3 দুগুণে 6টা ইলেকট্রন প্রবেশ করবে। এসে 3 নম্বর পাওয়ার শেলের এস উপশক্তি স্তরে অরবিটাল একটা, 2টা ইলেকট্রন প্রবেশ করবে, তাহলে 3টা অরবিটাল, 3 দুগুণে 6টা ইলেকট্রন। 4s একটা অরবিটাল, 2টা ইলেকট্রন। 3d, ডি উপশক্তি স্তরে অরবিটাল 5টা, 10টা ইলেকট্রন। পি উপশক্তি স্তর 4p তে অরবিটাল 3টা, 6টা ইলেকট্রন। তেমনি 5s2, 4d10, 5p6, 6s2, 4f14, 7টা অরবিটাল, 7 দুগুণে 14, 5d10, 6p6, 7s2, 5f14,
6d10 7p6। আমরা এখন যদি এই উপরের সংখ্যাগুলি গণনা করি তাহলে দেখব 118 হচ্ছে। অন্য একটি পরমাণুর ইলেকট্রন কনফিগারেশন কেমন হবে? ধরি টিনের পারমাণবিক সংখ্যা 50। শিক্ষার্থীরা খুব সহজেই এই বিষয়টা অনুমান করতে পারবে তোমরা। যেমন কোথায় ইলেকট্রন গিয়ে শেষ হয় সেখানে অসমাপ্ত রেখে দেবো অরবিটাল বা উপশক্তি স্তর। যেমন 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4p6 5s2। হিসাব করি তাহলে কত হচ্ছে? 10 10 এ 20 30 38। তাহলে 5s2 এই পর্যন্ত 38। তাহলে 4d10 38 10 এ 48। তাহলে 5p2 48 2 এ 50। তাহলে পি উপশক্তি স্তর অসম্পূর্ণ আছে, অর্থাৎ সেখানে 3টা অরবিটাল আছে, অর্থাৎ 3 দুগুণে 6টা ইলেকট্রন থাকতে পারে, কিন্তু ইলেকট্রন যেহেতু ফুরিয়ে গেছে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 50, ইলেকট্রন তো আর বেশি থাকবে না, যে কারণে 6টা ইলেকট্রন না থেকে লাস্ট সবচেয়ে সবল যে উপশক্তি স্তর টিনের জন্য সেখানকার উপশক্তি স্তরটা অসম্পূর্ণ আছে। এখন ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আবার কিছু ব্যতিক্রম আছে। যেমন ডি এফ উপশক্তি স্তরের ক্ষেত্রে, অর্থাৎ তৃতীয় ও চতুর্থ উপশক্তি স্তরের ক্ষেত্রে যদি এমন হয় ডি উপশক্তি স্তর সর্বোচ্চ 5টি অরবিটাল আছে, তাহলে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ 10টি। এই 10টি ইলেকট্রন না থেকে যদি ডিতে 9টি ইলেকট্রন প্রবেশ করে যদি ইলেকট্রন শেষ হয়ে যায়, অর্থাৎ D9 যদি অসমাপ্ত সর্বশেষ উপশক্তি স্তর হয়, তাহলে এরকম ইলেকট্রন বিন্যাস থাকা সম্ভব না। তাহলে আগের উপশক্তি স্তর থেকে একটা ইলেকট্রন টেনে নিয়ে D10 ইলেকট্রন কনফিগারেশন পরমাণু অর্জন করে। যেমন আমি একটি উদাহরণ দিচ্ছি, কপার 29। কপারের ক্ষেত্রে তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9। কিন্তু এটা সম্ভব নয়, অর্থাৎ ডি উপশক্তি স্তর পরিপূর্ণ হবে আর একটা ইলেকট্রন হলে। এই অবস্থায় D9 ইলেকট্রন বিন্যাস একটি আনস্টেবল বা অস্থিতিশীল অবস্থা। তাই আগের দুর্বল উপশক্তি স্তর থেকে একটি ইলেকট্রন টেনে নেবে, অর্থাৎ 4s2 থেকে একটি ইলেকট্রন ডি উপশক্তি স্তরে গিয়ে হবে 3d10, অর্থাৎ 4s1 3d10 4s2 3d9 হওয়া সম্ভব নয়। একই বক্তব্য এদের অর্ধপূর্ণতার ক্ষেত্রেও প্রযোজ্য, অর্থাৎ ডি উপশক্তি স্তরের অর্ধপূর্ণ হতে 5টা অরবিটাল আছে ডি উপশক্তি স্তরে, 5 অরবিটালের প্রত্যেকটাই যদি একটি করে ইলেকট্রন যায়, তাহলে মোট ইলেকট্রন কয়টা থাকবে? 5টা, D5। এই D5ও একটি স্থিতিশীল অবস্থা। যদি কখনো D4 অবস্থা সৃষ্টি হয়, যে হয়তো সর্বশেষ উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস হলো D4, কিন্তু এটা হওয়া সম্ভব না, সেক্ষেত্রেও অর্ধপূর্ণটাও একটি স্থিতিশীলতা। তাই আগের উপশক্তি স্তর থেকে ইলেকট্রন টেনে D5 অর্জন করবে। যেমন ক্রোমিয়ামের ক্ষেত্রে 24 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d4 এরকম ইলেকট্রন বিন্যাস সম্ভব না। অর্ধপূর্ণ হলে তার 5টা ইলেকট্রন থাকবে, এটাও এক ধরনের স্থিতিশীলতা। তাহলে অর্ধপূর্ণতা হতে যখনই একটা ইলেকট্রন কম থাকবে, ঠিক আগের মতো করে পূর্বের দুর্বল উপশক্তি স্তর থেকে ইলেকট্রন টেনে নিয়ে অর্ধপূর্ণ ইলেকট্রন কাঠামো অর্জন করবে। তাহলে 4s2 3d4 ইলেকট্রন কনফিগারেশন সম্ভব না, 4s1 3d5। এই মোটামুটি ইলেকট্রন বিন্যাস। তোমরা ইচ্ছা করলে পারমাণবিক সংখ্যা জানা থাকলে যে কোনো মৌলের ইলেকট্রন কনফিগারেশন এই নিয়মে করতে পারবে। আমি তোমাদের পরিশেষে আরও একটি কথা বলি, শুধুমাত্র কলাকৌশলের উপরে ভালো রেজাল্ট করা সম্ভব না। আমি প্রতিদিন 2টা করে লেকচার এখন আপলোড দিব। তোমরা এই 20টি লেকচার যদি মনোযোগ সহকারে শোনো, তাহলে 2026 সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় আশা করি রসায়নে ফলাফল ভালো হবে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।